আরে গোপাল ভায়া যে কি সব খবর শুনলাম হে। কি আর বলবো, শেষে তুমি কি না। এই যাও তো, নিজের কাজে যাও। আমার কথা তোমার না ভাবলেও চলবে, বুঝলে? যত সব। তা কি হয় ভায়া, তুমি হলে যাকে বলে মানে গিয়ে আমাদের সবার প্রিয় গোপাল ওরফে শকুনিয়ে। আরে এ তো ভারী জ্বালা হলো দেখছি। একে তো রাজসভাতে টিপ্পনি শুনতে হলো, তারপর পথে ঘাটেও এরকম শুনতে হবে নাকি? হ্যাঁ, এই রে, আবার একজন আসছে। ও আগে কবিতা হয়তো আমি কোনোদিন লিখিনি, তবে এক সময় প্রচুর অভিনয় করেছি। তাই নাকি গোপাল? তোমার এই প্রতিভার কথা তো জানা ছিল না। তা বলো শুনি গোপাল, তোমার অভিনয়ের গল্প বলো। হ্যাঁ হ্যাঁ, আমরাও শুনতে চাই। আহা গোপাল, লজ্জা পাওয়ার কি আছে? এ তো গর্বের কথা। তুমি তো মুখ ফুলিয়ে বলবে সবাইকে। মহারাজ, ওই সব থেকে আগে আমার পেটটাই এমন বেঢপ ফুলে গেছে যে বুকটা আর ঠিক ফুললো না। বুক ফোলে গর্বে, পেট ফোলায় খাদ্য, প্রকৃতির বিধানে এটাই প্রতিপাদ্য। বারে বাহ, কবি যে দেখছি সভা কবি ছেড়ে স্বভাব কবি হয়ে গেছে। আমার বিলম্বের জন্য ক্ষমা করবেন মহারাজ। সে না হয় করলাম, কিন্তু কিসের জন্য কালকে কামাই, আর আজকেই বা এত দেরি কেন? মহারাজ, আপনার কথা ভেবে ভেবে দুদিন ধরে একটা কবিতাই লিখে গেছি। তারই মধ্যে আজ সকালে গোপাল এলো, আর আমার কবিতায় ব্যাঘাত ঘটলো। বটে, তারপর কি হলো? তারপর গোপালকে অনেক বোঝালাম, বললাম এখন এসো ভাই, এখন আমি তো কবিতার সাগরে ডুবে আছি। তাহলে সভাকবি, তুমি যে কবিতাটি রচনা করেছো সেটি এবার আমাদের শোনাও। হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি। আমাদের মহারাজ হলেন জগৎসভার আলো, চারিপাশে গুণীজন তাঁর, সবাই খুব ভালো। বাহ বাহ, বেশ বেশ। বিশ্বস্ত প্রজাগণ হলো মহারাজের অনুগত প্রাণ, বিধাতার অসীম কৃপায় সবই ঈশ্বরের দান। সাধু সাধু। আহা, চোখে জল এসে যায় রে। বিদ্যজনের অলঙ্কারে সভায় গুণের সমাহার, মন্ত্রী জ্যোতিষ গুণী পণ্ডিত কি মধুর ব্যবহার। আছেন বৈদ্য বিজ্ঞানী সব, আছেন সেনাপতি, আর তার মাঝে গোপাল ভাঁড়, ভাড়ামি ছাড়া যার নেই কোনো গতি। কি গোপাল, এই চমৎকার কবিতার ব্যাপারে তুমি কিছু বলো। শুধু একটা কথাই বলবো, সভাকবি বড় বিনয়ী, সবার কথা বলেছেন, শুধু উনি নিজেকে দিয়েছেন বাদ। এই জন্যেই তাকে জানাই সাধুবাদ। সবাই কি তোমার মতো হবে নাকি গোপাল? তুমি যেমন সবার আগে নিজেকে জাহির করো। চিন্তার কিছু নেই মহারাজ, ভবিষ্যতে আমি আরো ভালো ভালো কবিতা লিখে আপনার মন জয় করে নেব। বেশ, তবে তাই হোক। আমরা কবির আরো ভালো ভালো কবিতা শুনতে চাই। মহারাজ, অনুমতি পেলে একটা কথা বলতে বড্ড ইচ্ছে করছে। অনুমতি দিলাম। আমি বলতে চাইছি যে সভাকবি শুধু কবিতাই লিখতে পারে, আর অন্য কিছু নয়। মানে আমি বলতে চাইছি যে কবির পক্ষে কবিতা লেখা সম্ভব, কিন্তু কোনো নাট্যকাব্য, অর্থাৎ যাতে কোনো চরিত্র থাকবে, গল্প থাকবে, এমন কোনো কাব্য রচনা কবির পক্ষে সম্ভব নয়। গোপাল, এরকম কথা বলে সভা কবিকে তুমি অপমান করতে পারো না। গোপালের এই অপমানের জবাব সভা কবিকেই দিতে হবে। কিন্তু মহারাজ। কোনো কিন্তু নয়, এই অপমানের সোজা জবাব হচ্ছে গোপাল যা বলল, মানে যেটা নাকি তুমি করতে পারবে না সেটা তুমি লিখেই দেখাবে। এটা কোনো সমস্যাই নয় মহারাজ, অন্তত আমার কাছে। এতদিন প্রয়োজন পড়েনি তাই লিখিনি। এবার আমি প্রমাণ করে দেব যে কাব্যনাট্য লেখা আমার কাছে কোনো ব্যাপারই নয়। বেশ, তাহলে চটপট লিখে ফেলো। কাব্যনাট্য ভালো হলে তুমি কিন্তু পুরস্কারও পাবে। আপনার আশীর্বাদ মাথায় থাকলে কাব্যনাট্য ভালোই হবে।
মহারাজ এর কি কোনো দরকার ছিল? কিসের দরকারের কথা বলছো বলো তো গোপাল? আপনি শুধু শুধু কবিকে কি সব কাব্য নাট্যফাট্য লিখতে বললেন। ও কি ওই সব লিখতে পারবে মহারাজ? দেখাই যাক না কেমন লেখে। তবে আমার মাথায় একটা মতলব ঘুরছে। কিসের মতলব মহারাজ? সেদিন তোমার অভিনয় প্রতিভার কথা শুনে না আমারও না একটু একটু অভিনয় করার শখ হচ্ছে। সে কি মহারাজ? তাই ভাবছি সভাকবি যদি ভালো মতো একটা ওই কাব্যনাট্য লিখে আনতে পারে তাহলে সেটাই আমি একটা ভালো চরিত্রে অভিনয় করব। অবশ্য কাউকে আমি বঞ্চিত করব না, সবাই অভিনয় করার সুযোগ পাবে। তবে একটা কথা গোপাল, এই কথা এখন কিন্তু তোমাদের রানীমাকে বলা চলবে না। না না মহারাজ, আমি কাউকেই বলবো না। তোমার গিন্নিকেও কিন্তু বলা চলবে না। কেন মহারাজ? কারণ তোমার গিন্নি জানলেই রানী জেনে যাবে। মোদ্দা কথা, আমি কোনো মতেই রানীকে এ কথা জানাতে চাই না। ইচ্ছে আছে অভিনয়ের দিন দেখিয়ে রানীকে একেবারে চমকে দেব। হো হো। ও মহারাজের অভিনয় করার খেয়াল হয়েছে। তবে আমিও যদি আবার আসরে নামি তাহলে সেটা মন্দ হবে না। অভিনয় করে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেব। তাহলে আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আমি শুরুতেই বলে রাখি, যা আমি পড়ে শোনাচ্ছি তা মহাভারতের এক অদ্ভুত সময়কালের ঘটনা। একদিকে অর্জুন মাছের চোখে তীর বিদ্ধ করে দ্রৌপদীকে নিয়ে আসবে, আর অন্যদিকে দুর্যোধন শকুনির সাথে সলা পরামর্শ করবে কি করে পাণ্ডবদের হস্তিনাপুর থেকে তাড়ানো যায়। বাহ 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 বাহ, বড় ভালো বিষয় নির্বাচন। তুমি এবার পড়ে শোনাও। ইস, ঠিক বেরোনোর মুখে এমন বৃষ্টি এলো। আজ নিশ্চয়ই সবাই এসে গেছে। সভাকবি কি লিখেছে কে জানে। না, একটু একটু তাড়াতাড়ি পা চালাই। প্রথম দৃশ্যে অর্জুন দ্রুত বেগে দৌড়চ্ছে আর হুঙ্কার দিচ্ছে, ওরে পাষণ্ড, কোথায় পালাবি, কোথায় পালাবি? রণে বনে যেখানেই যাবি আমার তীর তোকে ফালা ফালা করবে। অন্যদিকে ভীম গদা নিয়ে কসরত করছে। সেই সময় দ্রৌপদীর আর্তচিৎকার শুনতে পাওয়া যায়, বাঁচাও বাঁচাও। বাহ বাহ বাহ, শুরুতেই বড় ভালো জমিয়ে দিয়েছো হে কবি। কি চমৎকার লিখেছে শুনেছেন মহারাজ? গোপালকে আজ আর পাওয়া যাবে না। যাক বাবা, বৃষ্টিটা একটু ধরেছে। উফ, প্রায় পিছলে পড়ে যাচ্ছিলাম আর কি। এদিকে শকুনি দুর্যোধনকে বলছে, ভাগ্নে দুর্যোধন, বিমর্ষ কেন? করোনা চিন্তা, আছে যে অনেক আশা। সম্মুখ সমর যদি নাহি চাও তবে খেলিতে ডাকিব পাশা। আমার পাশার এক দানে পাণ্ডবগণ হবে কুপকাত, কেউ হবে না তাদের সহায়। জেনে রেখো কৌরবগণ করিবে বাজিমাত। বাহ 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 বাবা, কি জ্বালাময়ী সংলাপ! হ্যাঁ, রক্তে যেন আগুন ধরিয়ে দেয়। সভাকবি, এবার তো তাহলে শুরু হবে শকুনির শয়তানি। এ পাশার চাল তো নহে চাল, এ যে শকুনির খেয়াল। এই খেয়ালের জোরেই তো। দেরির জন্য মার্জনা করবেন মহারাজ, ওই বৃষ্টিতে একটু দেরি হয়ে গেল। আরে গোপাল তো এসে পড়েছে। শোনো গোপাল শোনো, তুমি তো বলেছিলে পারবে না, অথচ সভাকবি কি চমৎকারই না লিখেছে। আগে সভায় ঢোকার মুখে কিঞ্চিত শুনছিলাম মহারাজ। সে কি গোপাল, আড়াল থেকে শুনছিলে কেন? আগে ঢোকার মুখে মনে হলো সভাকবির রচনা পড়াতে ব্যাঘাত ঘটাবো না, শত হোক কাব্যনাট্য বলে কথা। কিন্তু তারপর কিঞ্চিত শুনেই বুঝলাম কোথায় কাব্য, এ তো যাত্রাপালা। দেখছেন মহারাজ, এই হলো গোপাল।
কখনো ওর মুখ থেকে ভালো কিছু শুনবেন না। মানে তাই যাত্রাপালাই বলো আর যাই বলো, লেখাটা কিন্তু বেশ জমজমাট হয়েছে, কি বলো গোপাল? সে আর বলতে মহারাজ। সকলে শোনো, গোপালের অভিনয় করার কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আর ইচ্ছেও জেগেছে। আমরা সকলে মিলে এই মহাভারত যাত্রাপালাতে অভিনয় করব। তাহলে কে কোন চরিত্র করবে এখনই সেটা নির্বাচন হয়ে যাক মহারাজ। শুভ কাজে বিলম্ব করে লাভ নেই মহারাজ। আমার গণনায় এই ক্ষণ শুভ ক্ষণ, শুভ সময়। এখনই চরিত্র বাছাই হোক। অভিনয় করতে গেলে তো তার মহড়া দিতে হবে। নিশ্চয়ই, আমরা এই রাজসভাতেই মহড়া দেব। আচ্ছা গোপাল, তুমি চুপ করে আছো কেন? না মহারাজ, এই তো বেশ, তো আপনাদের কথা শুনছি, আমার তো বেশ ভালোই লাগছে। আপনি তাহলে তাড়াতাড়ি চরিত্রগুলো নির্বাচন করে ফেলুন। রাজজ্যোতিষী, তুমি আগে বলো তো, আমি কোন চরিত্রে অভিনয় করতে পারি? মহারাজ, আপনার জন্য তো একটি চরিত্র আমি দেখতে পাচ্ছি, তা হলো অর্জুন। বাহ, চমৎকার! চমৎকার! মহারাজই তো আমাদের অর্জুন। বেশ বেশ, আমি তবে অর্জুন হলাম। এবার বলো, মন্ত্রীকে কোন চরিত্র দেওয়া যায়? মন্ত্রীকে নকুল খুব মানাবে, সে সর্বদা অর্জুনের সাথে সাথেই থাকে। আমি খুশি মহারাজ, আমি তো চাই সর্বদা আপনার সেবা করতে। অভিনয়ের চরিত্রেও তাই। বেশ বেশ, এবার বলো, ভীমকে করবে? কেন, সেনাপতি করবে? বাহ বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। আমি ভীম হব? আমি ছাড়া ভীম আর এ রাজ্যে কেই বা করার আছে কারণ আমার মতন গায়ের জোর? বিজ্ঞানী শান্ত স্বভাবের মানুষ, ও বরং করুক যুধিষ্ঠির। রাজজ্যোতিষী, তুমি হবে দুর্যোধন। যথা আজ্ঞা মহারাজ, আমি অত্যন্ত প্রীত হলাম। কি সভাকবি, তুমি কি করবে? আপনি যা বলবেন। তুমি তো একটু ওই মেলি স্বভাবের, তাই আমি বলি কি, তুমি না ওই দ্রৌপদীটাই করো। আমি প্রস্তুত মহারাজ, দেখবেন আমি অন্তর দিয়ে অভিনয় করব। বাকি আর একটি চরিত্র, মানে তো ওই শকুনি। আর সেটি করবে গোপাল। কি গোপাল, শকুনি করতে রাজি তো? শেষকালে আমি শকুনি? হ্যাঁ, শকুনি। তুমি যেমন মানুষ তেমনি তোমার চরিত্র, শকুনি। গোপাল তাহলে শকুনি? আরে গোপাল ভায়া যে কি সব খবর শুনলাম হে, কি আর বলবো, শেষে তুমি কি না। এই যাও তো, নিজের কাজে যাও, আমার কথা তোমার না ভাবলেও চলবে, বুঝলে? যত সব। তা কি হয় ভায়া, তুমি হলে যাকে বলে মানে গিয়ে আমাদের সবার প্রিয় গোপাল ওরফে শকুনি। আরে, এ তো ভারী জ্বালা হলো দেখছি। একে তো রাজসভাতে টিপ্পনি শুনতে হলো, তারপর পথে ঘাটেও এরকম শুনতে হবে নাকি? এই রে, আবার একজন আসছে। ও আরে গোপাল মামা যে, এই এই, আমি আবার কবে থেকে তোমার মামা হলাম? এখন তো ওই পথে ঘাটে সব জায়গায় একটাই কথা, গোপাল এখন মামা। মানে ওই দুর্যোধনের মামা। কি যেন নাম তার? ওই কৃষ্ণের মামা কংস, আর কৌরবদের মামা হলো গিয়ে কি বলে, শকুনি। হে মহারাজ, এ আমার কি করলেন? সবাই যে যার চরিত্র পেয়ে খুশি, আর আমি শেষে কিনা শকুনি? না, এর একটা বিহিত করতেই হবে। আপনারা প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। আমরা সবাই আজ প্রস্তুত হয়ে এসেছি। এখনই রাজসভাতেই মহড়া শুরু হবে। শুরুতেই আজ অর্জুন আর দ্রৌপদীর দৃশ্য অভিনয় হবে। কিন্তু মহারাজ,
দ্রৌপদীর বস্ত্র তো আমার অঙ্গে নেই, সেই রকম রাজকীয় বস্ত্র তো আমার কাছেও নেই মহারাজ। একটু একটু নারদ নারদ খেলা খেলতে হবে। মহারাজ অনুমতি দেন তো একটা কথা বলি। বলো বলো। বলছি ওই কবি আর রাজবস্ত্র কোথায় পাবে? তাই যদি মহারানীর বস্ত্র আর গয়না কবিকে পরানো যায়। সেটা মন্দ বলনি। বেশ, তবে তাই হবে। তবে আমাদের মহড়া কিন্তু গোপনেই করতে হবে, রানীকে জানানো চলবে না। আমি খুব গোপনে রানীর বস্ত্র আর গয়না জোগাড় করে তোমার অঙ্গে পরাবো দ্রৌপদী। কি মা, কি বলছেন কি মহারাজ? আমি তো আপনার সভাকবি। যাও। বাধা দিও না, বাধা দিও না সভাকবি। এখন থেকে আমার কাছে তুমি আর সভাকবি নও। আমি অর্জুন আর তুমি আমার দ্রৌপদী। বাহ 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 বাবা, মহারাজ তো দেখছি মনে প্রাণে একেবারে চরিত্রের মধ্যে ঢুকে পড়েছেন। সাধু সাধু। কি ব্যাপার গোপাল, এই অসময়ে তুমি আমার কাছে কেন? আগে মহারানী, আপনার সাথে দেখা করতে আসার একটা বিশেষ কারণ আছে। বলছিলাম যে ওই শেষে কিনা আপনার বস্ত্র আর গয়না সামান্য যাত্রাপালায় ব্যবহার করা হচ্ছে। এই কিরকম অনাচার রানীমা! কিসের যাত্রাপালা? কই, আমি তো কিছু জানি না। সে কি রানীমা, আপনি কিচ্ছু জানেন না? ও, আমি তো ভাবলাম আপনি সব জানেন। এ বাবা, আমারই ভুল রানীমা। আপনি বা জানবেন কি করে? মহারাজের নির্দেশে এই যাত্রাপালার মহড়া তো গোপনে হচ্ছে। কি এত বড় স্পর্ধা! আমাকে না জানিয়ে গোপনে যাত্রার মহড়া হচ্ছে। আমি এর শেষ দেখে ছাড়বো। আরো শুনবেন রানীমা, আমাদের মহারাজ হয়েছেন অর্জুন। আমার কাছে একটি দৃশ্যের পাণ্ডুলিপি রয়েছে, পড়ে শোনাবো। শোনাও দেখি। হ্যাঁ, শুনুন। একটি দৃশ্যে অর্জুন ও দ্রৌপদীকে দেখা যায়। অর্জুন বলছে, প্রিয়ে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। প্রথম যেদিন ব্রাহ্মণ বেশে তোমাকে দেখলাম, তখন থেকেই আমি তোমার রূপের মায়ায় মুগ্ধ। বলো তুমি কি চাও প্রিয়া মোর? তারপর দ্রৌপদী বলছে, প্রভু তুমি আমার সব, তোমাকে ছাড়া আমি যে আর কিছুই চাই না। তুমি না। তারপর এখানে যা লেখা আছে না রানীমা, সেটা পড়তে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে রানীমা। লজ্জা না পেয়ে পড়ো। পড়বো। ওই বর্ণনায় লেখা আছে, দুজনে আলিঙ্গন করতে গিয়ে যায় আর তারপর। ঠিক আছে গোপাল, তুমি এখন যেতে পারো। যথাজ্ঞা রানীমা। তবে আমি যে আপনার কাছে এসেছিলাম সে কথা যেন মহারাজ জানতে না পারেন। মহারাজ করছে অর্জুন, আর দ্রৌপদীর ভূমিকায় নিশ্চয়ই কোনো একজন মহিলা, তাই এত গোপনে মহড়া চলছে। হ্যাঁ, কিন্তু আমার বস্ত্র আর গয়না নেওয়া হয়েছে কেন? তবে কি বুড়ো বয়সে রাজার মতিভ্রম হয়েছে? দাঁড়াও রাজা, আমি তোমার মজা দেখাচ্ছি। প্রহরী, কোথায় সব? প্রণাম প্রণাম রানীমা। আরো সমস্ত প্রহরীদের ডাকো। রাজসভায় ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে, এক্ষুনি গিয়ে সবাইকে বন্দি করতে হবে। কিন্তু রানীমা, রাজসভায় তো মহারাজ আছেন। হতভাগা, রানীর মুখের ওপর কথা বললে সকলকে আজ শুলে চড়াবো। ক্ষমা করুন রানীমা। শোনো সবাই, এক মায়াবিনী রাক্ষসী মহারাজকে বশ করেছে। সে মহারাজ আর সবাইকে খেয়ে ফেলবে, তাই এক্ষুনি সবাইকে বন্দি করতে হবে। প্রিয়ে প্রিয়ে প্রাণ ও সখী মোর, তোমার আঁখি পল্লবে ছটায় লেগেছে আমার ঘোর। বুক করে ধুকুপুকু, কান করে ঝনঝন, তোমার চিন্তায় ডুবে আছে মোর সমস্ত মন। ওগো প্রাণ সখা, আমারও যে ওই একই দশা, তাই কাছে এসো, আরো কাছে এসো, আরো আরো কাছে এসো। কি হচ্ছে কি এসব? মহারানী যে। বন্দি করো সবাইকে, কেউ যেন পার না পায়। বন্দি করো। কি
রানী এসব কি না বলে কয়ে তুমি এইভাবে রাজসভায় ওহ কি সর্বনাশ কি সর্বনাশ তাই না? এখন তো আমার সর্বনাশ মনে হচ্ছে না? এদিকে ভেতরে ভেতরে আমার তো সর্বনাশ হচ্ছিল। তোমার আবার কি হলো? যাত্রাপালার সর্বনাশ। আমি দেখাচ্ছি তোমাদের মজা। এই রে কে বললো? যাও মহারাজ যাও, তোমার আর প্রয়োজন নেই। আজ থেকে এই রাজ্যের সমস্ত শাসনভার আমার। ও গোপাল বাঁচাও আমায়। গোপাল আর তোমাকে কি বাঁচাবে? ওই তো আমাকে বললো যে তুমি গোপনে মহড়া দিচ্ছ, আর আমার বেনারসি কাপড় আর গয়না ওই শয়তান মেয়েটাকে দিয়ে দিয়েছো। বটে, এসব তাহলে গোপালের কাজ। শোনো রানী, এ কোনো মহিলা নয়। এই দেখো না, দেখো দেখো, এ আমাদের সভাকবি। আরে সভাকবি, এদিকে তাকাও। আহা, লজ্জা কিসের? কবি সত্যি সত্যি কোনো মহিলা নয়? না রানীমা, আমি আসলে ওই খানিকটা মেয়েলি ঢঙের হলেও আমি কিন্তু মহিলা নই। ভালো করে তাকিয়ে দেখুন, আমি সভাকবি। গোপাল, তুমি এবার এদিকে এসো তো। আচ্ছা, এই শয়তানিটা তুমি কেন করলে বলো তো? মহারাজ, আসলে সকলের কাছ থেকে ওই শকুনি শকুনি শুনতে শুনতে আমি তো চরিত্রের মধ্যে ঢুকে গেছিলাম। আর শকুনির কাজই তো হলো ঘর ভাঙা, তাই না মহারাজ? আসলে আমাকে শকুনির চরিত্র দেওয়া হয়েছে বলেই আমি এই শয়তানিটা করলাম মহারাজ। বোঝো কাণ্ড। তাহলে রানী, সেরা অভিনয়ের জন্য গোপাল, আর এত সুন্দর পালা লেখার জন্য সভাকবিকে পুরস্কার দেওয়া যাক। তবে তাই হোক, আমি নিজে হাতে পুরস্কার দেব। জয় মহারাজের জয়। জয় রানীমার জয়। হতভাগা গোপালটা শয়তানিও করলো, আবার শাস্তির বদলে পুরস্কারও পেয়ে গেল। ইস, একেই বুঝি বলে কপালের নাম গোপাল।